দীপ্ত সন্ধ্যা সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি তারান্নুম জুথি। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। তাৎক্ষণিক প্রতিবাদ হিসেবে দেশে ফেরেন তথ্য উপদেষ্টা, বললেন বিমানবন্দরে ঘটনা অনাকাঙ্ক্ষিত। যুক্তরাষ্ট্র ইরান প্রাথমিক চুক্তি সই হয়ে গেছে, হরমুজ প্রণালীও খুলেছে আংশিক, দাবি ট্রাম্পের। ভারতের দিল্লি বিমানবন্দরে আটকে রাখা হয়নি, বরং তাৎক্ষণিক প্রতিবাদ হিসেবে দেশে ফেরেন প্রধানমন্ত্রী তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা জাহিদুর রহমান। ভারত সফরে গিয়ে দেশটিতে প্রবেশ না করে বাংলাদেশে ফিরে আসার বিষয়ে এমন ব্যাখ্যা দেন তিনি। আরও বলেন, দিল্লি বিমানবন্দরে 2 ঘন্টা অপেক্ষমান রাখার ঘটনাটি অনাকাঙ্ক্ষিত। ভারতের সঙ্গে সম্প্রতি পুশিন ইস্যুতে উত্তেজনার মধ্যেই নতুন করে যুক্ত হলো আরেকটি বিতর্ক। দেশটিতে একটি আন্তর্জাতিক সেমিনারে অংশ নিতে নয়াদিল্লি বিমানবন্দরে গেলেও অনেকক্ষণ অপেক্ষমান রাখা হয় প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহিদুর রহমানকে। কিন্তু কি ঘটেছিল ওই দিন? সোমবার ঢাকায় ফিরলেও সেদিন শাহজালাল বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে কোনো কথা বলেননি উপদেষ্টা। অবশেষে মঙ্গলবার সচিবালয়ে সরকারের কর্মকাণ্ড জানাতে নিয়মিত সংবাদ সম্মেলনে আসেন তিনি। কথা বলেন আলোচিত বিষয়টি নিয়ে। আমাকে দেরি করানো হচ্ছে, আমাকে যেভাবে রাখা হয়েছে, বসানো হয়েছে, সেটা আমার কাছে সঠিক মনে হয়নি। এবং আমাদের হাই কমিশনারকে আমি দেখেছি, তিনি বিভিন্ন পর্যায়ে যথেষ্ট চেষ্টা করছেন। এমন না যে 2 ঘন্টা আমি এমনি বসে আছি, তারা চেষ্টা করছেন। আমাদের হাই কমিশনারও যখন চেষ্টা করছেন এবং এটা যখন সলভ হচ্ছিল না দেখলাম, তখন আমার মনে হলো ইটস বেটার টু রিটার্ন। আমি ওখানে একটা ব্যক্তি হিসেবে যাইনি, আমি এই সরকারের একজন প্রতিনিধি হিসেবে গেছি, রাষ্ট্রের একজন প্রতিনিধি হিসেবে গেছি। এক পর্যায়ে ভারতে প্রবেশের জন্য দেশটির তরফ থেকে অনেক চেষ্টা হয় বলেও জানান জাহিদুর রহমান। একটা পর্যায়ে তারা খুবই চেষ্টা করেছেন আমি যেন ভারতে প্রবেশ করি এবং আমার যে নিয়মিত যে কর্মকাণ্ড সেটা অংশগ্রহণ করি, কিন্তু আমি সেটা আর করিনি। কারণ আমার মনে হয়েছে, আবারও বলছি, এটা আমি ব্যক্তি হিসেবে মনে করেছি তা না, আমি মনে করেছি এই সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর একজন উপদেষ্টা হিসেবে তখন আমার মনে হয়েছে রাষ্ট্র বা সরকারের পক্ষ থেকে একটা সিগনেচার থাকা দরকার। আমাদের একটা সুস্পষ্ট নীতি আছে, কোনোভাবেই আমরা চাই না কোনো দেশের সাথে খুব খারাপ কোনো পরিস্থিতি হোক। ভবিষ্যতে ভারত থেকে আমন্ত্রণ পেলে যাবেন কিনা এমন প্রশ্নের উত্তরে এই উপদেষ্টা জানান, যথাযথভাবে আমন্ত্রণ পেলে দেশের স্বার্থ রক্ষা করবেন তিনি। বাংলাদেশ তার আত্মমর্যাদা বিসর্জন দিয়ে কোনো রাষ্ট্রের সাথে, কোনো রাষ্ট্র, আই রিপিট, এটা শুধু ইন্ডিয়া না, কোনো রাষ্ট্রের সাথে আত্মমর্যাদা বিসর্জন দিয়ে তার সম্পর্ক বা এনগেজমেন্ট করবে না। পূর্ব নির্ধারিত সফরে গিয়ে প্রধানমন্ত্রীর উপদেষ্টার এমন পরিস্থিতির মুখে পড়ার ঘটনায় সোমবার ভারতের ভারপ্রাপ্ত হাই কমিশনারকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করে অসন্তোষ জানানো হয়। শিউলি শবনম, দীপ্ত সংবাদ, ঢাকা। জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক সভায় 7,03,36,00,000 টাকা ব্যয় সম্বলিত 5টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার সচিবালয়ে অনুষ্ঠিত একনেক সভায় এইসব প্রকল্প অনুমোদন দেওয়া হয়। অনুমোদিত প্রকল্পগুলোতে সরকারি অর্থায়ন থেকে ব্যয় হবে 4,536,10,00,000 টাকা এবং বৈদেশিক ঋণ হিসেবে যোগ হবে 2,467,26,00,000 টাকা। সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন তারেক রহমান। সভায় মন্ত্রিসভার সদস্য এবং সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে নতুন 3টি এবং সংশোধিত 2টি প্রকল্প রয়েছে। আগামীকাল মৌলভীবাজারে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জনসভায় অংশ নেবেন তারেক রহমান। দুপুরে সভাস্থল পরিদর্শন করেন সমাজ কল্যাণমন্ত্রী AZM জাহিদ হোসেন। এ সময় স্থানীয় সংসদ সদস্য, জেলা প্রশাসক, পুলিশ সুপার সহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং দলের নেতারা উপস্থিত ছিলেন। শিশু রামিসা ধর্ষণ ও হত্যার দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারের মৃত্যুদণ্ড অনুমোদন এবং আসামিদের জেল আপিল শুনানির জন্য পেপার বুক প্রস্তুত করা হয়েছে। যে কোনো দিন হাইকোর্টের বিশেষ বেঞ্চে শুনানি শুরু হবে। আজ সুপ্রিম কোর্টের প্রশাসন বিষয়টি নিশ্চিত করেছে। 14 জুন বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি KM রাশেদুজ্জামান রাজার বেঞ্চে মামলার কার্যক্রম শুরু হয়। ওই দিন মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্নার জেল আপিল শুনানির জন্য গ্রহণ করে আদালত। 2 আসামির পক্ষে রাষ্ট্র নিযুক্ত আইনজীবী নিয়োগের নির্দেশ দিয়েছে হাইকোর্ট।
19 মে পল্লবীতে 8 বছরের শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যা করা হয়। কুড়িগ্রামের রৌমারী সীমান্তে পুশিন চেষ্টার শিকার 9 জনকে এখনও ফেরত নেয়নি ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। দুই দেশের সীমান্তে শূন্য রেখায় 60 ঘন্টার বেশি খোলা আকাশের নিচে অবস্থান করছেন তারা। কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক হলেও বিএসএফ 9 জনকে ফেরত নিতে অস্বীকৃতি জানায়। বিএসএফের পুশিন চেষ্টার ঘটনায় নওগাঁর 130 কিলোমিটার সীমান্তে বিজিবির টহল ও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। বিজিবিকে সহায়তা করছে স্থানীয়রা। এদিকে সোমবার রাতে রাজশাহী চারঘাট উপজেলার পিরোজপুর রাউথা সীমান্ত দিয়ে পুশিনের জন্য আনা 23 জনকে ফিরিয়ে নিয়েছে বিএসএফ। বকেয়া বেতন ভাতার দাবিতে রাজধানীর তেজগাঁওয়ে আজ সড়ক অবরোধ ও বিক্ষোভ করেছেন নাসা গ্রুপের কর্মীরা। সকাল 9:30টায় বিক্ষোভ শুরু করেন তারা। এ সময় যান চলাচল বন্ধ হয়ে যায়। বাধ্য হয়ে অনেকে হেঁটে গন্তব্যে রওনা দেন। শ্রমিকরা বলছেন, ঈদের ছুটির পর বিনা নোটিশে কারখানা বন্ধ করে দেওয়ায় তারা চরম বেকায়দায় পড়েন। 2.5 ঘন্টা ধরে রাস্তা অবরোধ করে রাখেন তারা, পরে পুলিশ তাদেরকে সরিয়ে দেয়। আজকে 2 মাস হয়ে গেছে আমরা রুম ভাড়া দিতে পারি নাই। বাচ্চাকে স্কুলের বেতন এটা কি মামুর বাড়ির আবদার? হেবাটার কোটি কোটি টাকা সম্পদ আছে মালিকের। 2-3 বার আমাকে বলছে তোমাকে সমাধান দিব, সমাধান দেয় না, দিয়ে বুঝায় দিয়ে জায়গা। আজকে ডেট দিছে, আজকে ডেট দিয়ে আসছে না। আমরা নিচে নামছি, এখন আবার সবাই আয়ে বসছে। সকাল থেকে ট্রাফিক ডিভিশন তাদের মতো করে কাজ করে যাচ্ছে, আমরা ক্রাইম ডিভিশন আমাদের মতো করে কাজ করে যাচ্ছি। তো তাদের কিছু প্রতিনিধি রয়েছে, তারা আমাদের সঙ্গে যোগাযোগ করেছেন। তো তাদের সঙ্গে আলোচনা তারা কিছুটা সময় নিয়েছেন আমাদের কাছ থেকে। তো এই সময় নিয়েছেন যে তারা তাদের শ্রমিকদের বুঝিয়ে রাস্তা ক্লিয়ার করার চেষ্টা করবেন। আন্তর্জাতিক প্রসঙ্গ। যুদ্ধ বন্ধের লক্ষ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে প্রাথমিক চুক্তি সই হয়ে গেছে, এমনটাই জানালেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিশ্বের বড় অর্থনীতির দেশগুলোর জোট G7 শীর্ষ সম্মেলনে যোগ দিতে সোমবার ফ্রান্সে পৌঁছানোর পর সাংবাদিকদের তিনি কথা জানান। বলেন, চুক্তিতে স্বাক্ষর করা হয়েছে এবং হরমুজ প্রণালী এরই মধ্যে আংশিকভাবে খুলে দেওয়া হয়েছে। ট্রাম্প আরও জানান, ইরান কোনোভাবেই পারমাণবিক অস্ত্রের মালিক হবে না। তেহরান প্রতিশ্রুতি পূরণ না করা পর্যন্ত কোনো নিষেধাজ্ঞা শিথিল করা হবে না। চুক্তির বিষয়ে তেহরানের পক্ষ থেকে এখনও কিছু জানানো হয়নি। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় বিমান বাহিনীর একটি অত্যাধুনিক B-52 বোমারু বিমান বিধ্বস্ত হয়েছে। এতে বিমানটিতে থাকা 8 জন প্রাণ হারিয়েছেন। স্থানীয় সময় সোমবার বেলা 11:20 দক্ষিণ ক্যালিফোর্নিয়ার এডওয়ার্ডস বিমান ঘাঁটি থেকে উড্ডয়নের কিছুক্ষণ পরই বিমানটি বিধ্বস্ত হয়। সামরিক বাহিনী জানিয়েছে, বিমানটি একটি নিয়মিত পরীক্ষামূলক মিশনে ছিল এবং দুর্ঘটনার পরে সেটিতে আগুন ধরে যায়। B-52 একটি দীর্ঘ পাল্লার কৌশলগত বোমারু বিমান, যেটি পারমাণবিক ক্ষেপণাস্ত্র বহনে সক্ষম। সম্প্রতি ইরানের বিরুদ্ধে যুদ্ধে এই বিমান ব্যবহার করে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। ইথিওপিয়ায় উত্তরাঞ্চলীয় এলাকায় যাত্রী বোঝাই বাস খাদে পড়ে অন্তত 31 জন নিহত হয়েছেন। দুর্ঘটনায় বাসের আরও বেশ কয়েকজন যাত্রী গুরুতর আহত হয়েছেন। পুলিশ জানিয়েছে, বাসটি ডেসি নামক এলাকা থেকে যাত্রী নিয়ে ইথিওপিয়ার রাজধানী আদ্দিস আবাবার দিকে যাচ্ছিল। একটি ঝুঁকিপূর্ণ ও আঁকাবাঁকা পাহাড়ি রাস্তা অতিক্রম করার সময় চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি সড়ক থেকে ছিটকে সরাসরি খাদের নিচে পড়ে যায়। কর্মকর্তারা জানিয়েছেন, দুর্ঘটনা কবলিত এলাকায় জরুরি সেবা বা প্রয়োজনীয় সরকারি অ্যাম্বুলেন্স না থাকায় উদ্ধার কার্যক্রমে দেরি হয়। ফলে চিকিৎসা সহায়তা দেরিতে পৌঁছানোয় আহত অনেকের মৃত্যু হয়েছে। আর্জেন্টিনার ম্যাচকে সামনে রেখে রংপুরে হয়েছে শোভাযাত্রা। সেখানকার খবর জানাচ্ছেন সহকর্মী ফেরদৌস জয়। আগামীকাল মাঠে নামছে আর্জেন্টিনা এবং তার বিপক্ষ দল আলজেরিয়া। আজ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আর্জেন্টিনার মাঠে নামা উপলক্ষে এবং বিশ্বকাপ উপলক্ষে তারা একটি আনন্দ শোভাযাত্রা এবং র্যালি করছেন। বিশ্বকাপ 4 বছর পর পর হয়, আমরা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন, আর এটা সম্ভবত মেসির শেষ বিশ্বকাপ। এই জন্যই আমরা আসলে এই বিশ্বকাপটাকে একদম
আমাদের জন্য চিরস্মরণীয় করে রাখতে চাই। আমরা কাপের যে বিষয়টা, আমরা রানিং চ্যাম্পিয়ন দল, সেই জায়গা থেকে যে বলতে চাই আপনারা আর্জেন্টিনার খেলা দেখবেন, এই খেলার উপর ডিপেন্ড করে আমরা তাদেরকে ভালোবাসি। আমরা আর্জেন্টিনা, আমরা বিশ্বাস রাখি আমরা কোনো ম্যাচ না হেরে আমাদের যে চ্যাম্পিয়ন ছিলাম আমরা গতবার, সেই চ্যাম্পিয়নের ধারা আমরা বজায় রাখবো অবশ্যই ইনশাআল্লাহ, যে আমরা এটা নিয়ে কনফিডেন্ট। তো সব মিলিয়ে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে আর্জেন্টাইন সমর্থকদের যে উচ্ছ্বাস এবং আনন্দ র্যালি, এই ছিল আমার কাছে সবশেষ তথ্য। ক্রিকেটের খবর। ওয়ানডে সিরিজ জয়ের আত্মবিশ্বাস নিয়ে এবার অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-20 সিরিজ জয়ের মিশনের মাঠে নামছে বাংলাদেশ। 3 ম্যাচ সিরিজের প্রথমটিতে কাল চট্টগ্রামে মুখোমুখি হবে দুই দল। ম্যাচ শুরু দুপুর 2টায়। ম্যাচের আগে স্বাগতিক স্কোয়াডে যোগ দিয়েছেন বাঁহাতি ওপেনার সৌম্য সরকার। ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে চোট পাওয়া অধিনায়ক লিটন দাসও আছেন দলের দায়িত্বে। বাংলাদেশের পেস আক্রমণে থাকছেন তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, শরীফুল ইসলাম ও নাহিদ রানা। অন্যদিকে মিচেল মার্শের নেতৃত্বে অস্ট্রেলিয়ার দলে আছেন ট্রাভিস হেড, অ্যাডাম জাম্পা এবং ওয়ানডে সিরিজের ম্যাচ সেরা পারফর্মার কুপার কনলি। নারী টি-20 বিশ্বকাপে নেদারল্যান্ডসকে হারিয়ে দারুণ শুরু করা বাংলাদেশের প্রতিপক্ষ এবার অস্ট্রেলিয়া। লিডসে কাল বেলা 3:30টায় অজিদের মুখোমুখি হবে নিগার সুলতানা জ্যোতির দল। টুর্নামেন্টের অন্যতম ফেভারিট অস্ট্রেলিয়ার বিপক্ষে জয়ের ধারাবাহিকতা ধরে রাখার কঠিন পরীক্ষা দিতে হবে মারুফা আক্তারদের। নিজেদের প্রথম ম্যাচে সাউথ আফ্রিকাকে বড় ব্যবধানে হারিয়ে দাপট দেখিয়েছে অজি কন্যারা। শেষ করব সন্ধ্যা সংবাদ, শিরোনামগুলো জানাবো আরও একবার। তাৎক্ষণিক প্রতিবাদ হিসেবে দেশে ফেরেন তথ্য উপদেষ্টা, বললেন বিমানবন্দরে ঘটনা অনাকাঙ্ক্ষিত। যুক্তরাষ্ট্র ইরান প্রাথমিক চুক্তি সই হয়ে গেছে, হরমুজ প্রণালীও খুলেছে আংশিক, দাবি ট্রাম্পের। এই ছিল এখনকার মতন। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। দর্শক, আরও তথ্য বিনোদনের সংবাদ জানতে যুক্ত থাকুন দীপ্ত টিভির ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ সবাইকে।